এই ভিডিওতে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। বোর মডেল যেহেতু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ, তাই পরমাণুকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করাটা প্রয়োজনীয় হয়ে উঠেছিল। যেমন বোর মডেলে আমরা ধরে নিয়েছিলাম যে কিছু অনুমোদিত কক্ষপথ, এবং সত্যি বলতে হচ্ছে এই কক্ষপথগুলো খুব বেশি পরিমাণে ছিল না। অর্থাৎ আমাদের যে অনুমোদিত শক্তিগুলো, সেই শক্তিগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে আমরা মোটামুটি ৬-৭টি ধাপ পর্যন্ত আমরা এই শক্তিস্তরগুলো পেয়ে থাকি। কিন্তু বাস্তবে দেখা গেল যে পরমাণু আসলে আরও অনেক বিভিন্ন লেভেলে এবং বিভিন্ন শক্তির মান নিয়ে বাস্তবে অবস্থান করে। সে কারণে বোর মডেল দিয়ে আসলে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলোকে পুরোপুরি দেখানো সম্ভব ছিল না। এবং বোর যেসব সুনির্দিষ্ট শক্তিস্তর ধরে নিয়েছিলেন, দেখা গেল যে ইলেকট্রন তার বাইরে আরও বিভিন্ন আঙ্গিকে, যেমন আমরা যদি এখানে বোরের শক্তির লেভেলগুলো চিন্তা করি, তাহলে দেখা গেল যে এগুলো আমরা ইলেকট্রনের, এটাকে আমরা গ্রাফ হিসেবে চিন্তা করি। আমরা এটাকে একটি গ্রাফের মতো করে যদি দেখাই, এগুলো হচ্ছে, এদিকে হচ্ছে শক্তি। তাহলে অর্থাৎ এইখানে যে ইলেকট্রনটি এই শক্তি স্তরে থাকবে তার এনার্জি হচ্ছে এইটুকু, যে ইলেকট্রনটি এই শক্তি স্তরে থাকবে তার এনার্জি হচ্ছে এইটুকু, এবং এভাবে বাকি শক্তি স্তরগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু দেখা গেল যে বাস্তবে ইলেকট্রন আসলে এই শক্তি স্তরের কাছাকাছি আরও বিভিন্ন জায়গায় থাকতে পারছে, যেটা আমরা আসলে বোর মডেল থেকে ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ এগুলো এইখানে এরকম বিভিন্ন মানের শক্তিও আমরা পেতে পারি, যেটা বোর মডেল অনুযায়ী সম্ভব ছিল না। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য, পরমাণুর বৈশিষ্ট্য, যেগুলো আমরা বোর মডেল থেকে ব্যাখ্যা করতে পারি না। যেমন একটা হচ্ছে, আমরা যদি এর আগে যেটা দেখিয়েছি হাইড্রোজেনের বর্ণালী ধরি, আমরা যদি একটা বর্ণালী নেই এবং সেটাকে আমরা বর্ণালী বিশ্লেষণ যন্ত্র দিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমরা এরকম কয়েকটি রেখা পাই, যেগুলো এর আগে আমরা দেখিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল যে এই রেখাগুলোকে আমি যদি আরও সূক্ষ্ম, পরবর্তীতে যেহেতু প্রযুক্তির উন্নতির সাথে সাথে আরও বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতির আবির্ভাব হলো, আমি সেই ক্ষেত্রে আমি যদি এগুলোকে আরও ভালোভাবে বিশ্লেষিত করি, তাহলে দেখা যায় যে এই রেখাগুলো আসলে প্রতিটি আরও ক্ষুদ্র ক্ষুদ্র কাছাকাছি কিছু রেখা নিয়ে গঠিত। অর্থাৎ যদি শুধুমাত্র শুধুমাত্র বোরের থিওরি অনুযায়ী পরমাণু বিভিন্ন শক্তিস্তরে ভাগ করা থাকতো, তাহলে তারা এইভাবে প্রতিটি ব্যান্ড আবার ছোট ছোট ব্যান্ডে ভাগ হতো না। এটিও আমরা বোরের মডেল থেকে ব্যাখ্যা করতে পারি না। এর বাইরে আরও দুটি জিনিস আছে, সেটি হচ্ছে জি-ম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট। জি-ম্যান ইফেক্ট আর একটু হচ্ছে স্টার্ক ইফেক্ট। জি-ম্যান ইফেক্ট সম্বন্ধে আমরা ইতিমধ্যে বলেছিলাম। আমরা যদি একটি বর্ণালীর মধ্য দিয়ে আমরা যদি চৌম্বক ক্ষেত্র স্থাপন করি, তাহলে দেখা যায় যে বর্ণালী বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, ছোট ছোট ভাগে। স্টার্ক ইফেক্টটাও একই রকম, তবে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে একইভাবে বর্ণালী আরও ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়। তো এইগুলো আমরা ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে আমরা বোরের মডেলের বাইরে আরও বেশ কিছু শক্তিস্তর কল্পনা করি, সেগুলোকে আমরা কোয়ান্টাম সংখ্যা হিসেবে আখ্যায়িত করে থাকি। কাজেই পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনের শক্তি মাত্রাগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা বোরের যে শক্তিস্তর, সেগুলোর ফাঁকে ফাঁকে আরও কিছু শক্তিস্তর কল্পনা করে নিই। যেমন এগুলো হচ্ছে বোরের শক্তিস্তর, এবং আমরা এই বোরের শক্তিস্তর প্রতিটি স্তরকে আবার কিছু কিছু উপস্তরে ভাগ করতে পারি। যেমন এই প্রথম শক্তিস্তরকে যদি আমি এভাবে আরও কিছু কিছু ছোট উপস্তরে ভাগ করি, দ্বিতীয় শক্তিস্তরকে যদিও প্রথম শক্তিস্তরকে ভাগ করা যায় না, সেটিতে কেবল একটি মাত্রই এক ধরনের শক্তি থাকে। আমরা শুধুমাত্র ধরে নিলাম, আমরা পরে বিস্তারিত ব্যাখ্যা করব কোন শক্তিস্তরকে আমরা কিভাবে আরও ভাগ করতে পারি।
তো এভাবে আমরা বিভিন্ন শক্তিস্তরগুলোকে আরও ছোট ছোট স্তরে ভাগ করতে পারি, যে ক্ষেত্রে আমরা যেমন বোর যেমন বলেছিলাম যে এই দুটি শক্তির মাঝামাঝি কোনো শক্তি পাওয়া যাবে না, কিন্তু যেহেতু আমরা এখানে আরও ভাগ করে নিচ্ছি বিভিন্ন শক্তি স্তরে, আমরা এই মানের শক্তি পেতে পারি, এই মানের শক্তি পেতে পারি, এরকম আরও বিভিন্ন স্তরের শক্তি আমরা পেতে পারি। অর্থাৎ পরমাণুর ইলেকট্রনকে আরও বিভিন্ন শক্তি স্তরে বিদ্যমান থাকার জন্য অনুমোদন দিতে হলো, যেটা আমরা তরঙ্গ বলবিদ্যার মাধ্যমে এগুলোকে আমরা এভাবে ধরে নিতে পারি। এবং তরঙ্গ বলবিদ্যা থেকে যেটা আমরা শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে পেয়েছিলাম, শ্রোডিঞ্জারের সমীকরণে আমরা শেষে যে সমীকরণটি পেয়েছিলাম, সেখানে আমরা সেই সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা মোট 3 ধরনের শক্তিস্তর পেয়ে থাকি, এবং এর বাইরে আরও 1 ধরনের শক্তিস্তর মিলে মোট আমরা 4 ধরনের শক্তিস্তর, এবং এই 4 ধরনের শক্তিস্তরের জন্য আমরা 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার অবতারণা করি। এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে এজিমুথাল, দুঃখিত হাতের লেখা খুবই নিম্নমানের হচ্ছে, কোয়ান্টাম সংখ্যা। 3 হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং 4 নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এই 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা বিস্তারিত দেখি, এবং এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বিভিন্ন শক্তিস্তর পাবো, যেগুলো আমরা বিভিন্ন ইলেকট্রনের উপরে, একটা পরমাণুর বিভিন্ন ইলেকট্রনের উপরে আরোপ করতে পারবো। তাহলে দেখা যাক, প্রথমে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে শুরু করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই সংখ্যাটি দিয়ে আসলে বোরের শক্তিস্তরকেই বোঝানো হয়। বোর যেভাবে কতগুলো অনুমোদিত কক্ষপথ ধরে নিয়েছিলেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোরের সেই এনার্জি লেভেলগুলোই বোঝানো হয়, এবং সেই শক্তিস্তরগুলোকে আমরা এন দিয়ে বুঝাই। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এবং এনের মান আমরা পাই এরকম 1 2 3 4 5 6 এরকম, এটা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এনের মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তবে যদিও এটা অসীম পর্যন্ত তাত্ত্বিকভাবে বিস্তৃত হতে পারে, আমরা সাধারণত এখন পর্যন্ত আমাদের পরিচিত যেই পরমাণুগুলো আছে, অর্থাৎ 116 ধরনের পরমাণু সম্বন্ধে আমাদের জানা আছে, তাতে আমরা n সমান 7 পর্যন্ত পাই, এর বেশি পাই না। এবং এই n এর মান দ্বারা আমরা এটা বুঝাই যে একটা ইলেকট্রনের শক্তিস্তরের মাত্রা কত উঁচুতে, সেখান থেকে পরবর্তীতে আমরা সহকারী অন্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা সেটার মানকে আমরা আবার বিভিন্নভাবে ভাগ করতে পারি। তো n যদি 1 হয়, তাহলে আমরা সেটা বুঝতে পারি যে এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি থাকবে, এবং এটাকে আমরা ইলেকট্রন মেঘ হিসেবে, যেহেতু এখন বোরের ধারণা এখন আর আমরা গ্রহণ করি না, আমরা ইলেকট্রন মেঘ হিসেবে দেখাই। সেক্ষেত্রে পরমাণুর কাছাকাছি সবচেয়ে কাছে যে ইলেকট্রন মেঘ, তার জন্য n এর মান হয় 1, এবং n = 2 দিয়ে ইলেকট্রন মেঘ আর একটু ইলেকট্রন কেন্দ্র থেকে দূরে থাকে। এভাবে n = 3 এর জন্য ইলেকট্রন মেঘ আরও দূরে থাকে, এবং এই প্রতিটি ইলেকট্রন মেঘ আবার বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। n = 1 এর জন্য এক ধরনেরই ইলেকট্রন মেঘ আমরা পাই, n = 2 এর জন্য আমরা 3 ধরনের পাই, সেটা আলোচনা করব আমরা সামনে। যাই হোক, আপাতত আমরা এটুকু বলে রাখি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান শক্তি স্তর বা শক্তি শেল বোঝায়, অর্থাৎ ইলেকট্রন প্রধান যেই শক্তি স্তরগুলোতে বিদ্যমান থাকে সেগুলোকেই আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা সূচিত করে থাকি। এবং এই n এর মানের আরেকটি গুরুত্ব আছে, সেটি হচ্ছে একটি প্রধান শক্তি স্তরে মোট 2n² এর বেশি ইলেকট্রন
n স্কোয়ার পরিমাণ ইলেকট্রনের বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সেক্ষেত্রে আমরা যদি n ইকুয়াল টু 1 হয়, তাহলে আমি এখানে যদি 1 বসাই, তাহলে আমি পাচ্ছি 2 × 1 স্কোয়ার সমান 2। অর্থাৎ n ইকুয়াল টু 1 এর জন্য বা প্রথম শক্তি স্তরের জন্য মোট ইলেকট্রন সংখ্যা হবে 2। এই 2 এর বেশি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকতে পারবে না। একইভাবে n যদি 2 হয়, তাহলে আমরা পাচ্ছি 2n স্কোয়ার সমান 8। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। একইভাবে তৃতীয় শক্তি স্তরে 2 × 3 স্কোয়ার বা 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। অর্থাৎ একটি শক্তি স্তরে ইলেকট্রনের সীমা আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে পেয়ে থাকি। এবং এই শক্তি স্তরগুলোকে অনেক সময় 1 2 3 4 5 এভাবে প্রকাশ না করে k l m n ও এ ধরনের সিম্বল দিয়েও প্রকাশ করা যায়। পরবর্তী কোয়ান্টাম সংখ্যাটি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এটিকে অনেক সময় সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সহকারী বলার কারণ হচ্ছে একটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন নির্ধারিত হয়ে যায়, তারপরে সেটি আরও কতগুলো উপস্তরে বিভক্ত হয়ে থাকতে পারে, সে কারণে এটিকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা যেতে পারে। এবং এই সংখ্যাটি দ্বারা আমরা ইলেকট্রন একটি পরমাণুর মধ্যে কীভাবে ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত থাকে এবং কি কি আকৃতিতে থাকতে পারে সেগুলো নির্ধারণ করে থাকি। এই কোয়ান্টাম সংখ্যার মান হয়ে থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যার চেয়ে 1 কম সবগুলো পূর্ণ সংখ্যা। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি হয় 3, অর্থাৎ একটি ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান যদি হয় 3, তাহলে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা L হবে 0 1 2। অর্থাৎ একটি ইলেকট্রন যদি তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকে, তাহলে তার 3 ধরনের সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্ভব। সেগুলো হচ্ছে 0 1 এবং 2। একইভাবে n ইকুয়াল টু 4 হলে আমরা l এর মান পাই 0 1 2 3। এবং এভাবে আমরা ইলেকট্রনকে বিভিন্ন উপস্তরে ভাগ করতে পারি। তবে পরমাণুতে সহকারী কোয়ান্টাম সংখ্যা আরও অনেক বেশি গুরুত্ববহ। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটালের ধারণায় আসতে পারি। যেমন আমি যদি এখানে একটি পরমাণু আঁকি, আমি ধরলাম এটি পরমাণুর নিউক্লিয়াস, এখানে একটি প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 1, তারপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 2। তাহলে আমি n এর মান থেকে তার শক্তিস্তরগুলো সম্বন্ধে ধারণা পাই এবং l এর মান থেকে সেই শক্তিস্তরে মোট কয়টি অরবিটাল থাকতে পারে সেই সম্বন্ধে ধারণা পাই। এবং একটি শক্তিস্তরে যে অরবিটালগুলো থাকে সেই অরবিটালগুলো একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক আকৃতি থাকে। যেমন l ইকুয়াল টু 0 এর জন্য আমি যে অরবিটালটি পাই, n ইকুয়াল টু যখন 1 হবে তখন l ইকুয়াল টু শুধুমাত্র 0 হবে, এবং সেই ক্ষেত্রে একটি মাত্র অরবিটাল পাওয়া যাবে এবং সেটি হচ্ছে s অরবিটাল। এবং এই s অরবিটালটি হচ্ছে সম্পূর্ণ গোলক আকৃতির। এরপরে আমি পাই n ইকুয়াল টু 2 এর জন্য আমি 2 ধরনের অরবিটাল পাই। l সমান হচ্ছে 0 এবং 1, কেননা l এর মান n এর মান হচ্ছে 1 কম, সবগুলো 0 সহ সবগুলো পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় শক্তি স্তরে 2 ধরনের অরবিটাল থাকতে পারে। একটি হচ্ছে s অরবিটাল, আরেকটিকে বলা হয় p অরবিটাল। s অরবিটাল যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি সুষম গোলক আকৃতির, কিন্তু p অরবিটাল ডাম্বেলের মতো, অর্থাৎ অনেকটা এরকম। এবং সেই ক্ষেত্রে আমি এখানে যেহেতু n ইকুয়াল টু 1 এর জন্য একটি s অরবিটাল পাচ্ছি, n ইকুয়াল টু 2 এর জন্য আমি 2 ধরনের অরবিটাল পাবো। একটি হচ্ছে গোলাকার s অরবিটাল এবং ডাম্বেল আকৃতির p অরবিটাল। এভাবে আমি যখন তৃতীয় শক্তি স্তরে যাব, তখন আমি 3 ধরনের অরবিটাল পাচ্ছি।
যেটা আমরা এখানে আগেই দেখতে পাচ্ছি 0, 1 এবং 2, এই 3 মানের জন্য আমি পাচ্ছি এস, পি, ডি, এই 3 ধরনের অরবিটাল। ডি অরবিটাল পি অরবিটালের চেয়ে একটু জটিল আকৃতির দেখতে, এটা সাধারণভাবে ডাবল ডাম্বেল আকৃতির এবং কিছু ক্ষেত্রে একটু ভিন্ন আকৃতিরও হতে পারে। যাই হোক, আমরা এখন এই জটিলতার দিকে যাব না, পরবর্তীতে আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। n = 4 এর জন্য আমরা 4 ধরনের অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা পেয়ে থাকি, এবং প্রথমটি আমরা জানি এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এই 4 ধরনের অরবিটাল পাই। n = 5 এর জন্য আমি আরেক ধরনের অরবিটাল বেশি পাবো, তাকে জি দ্বারা, এরপরে এইচ দ্বারা, এভাবে ক্রমান্বয়ে আমরা এই অরবিটালগুলোকে প্রকাশ করে থাকি। আমাদের তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভিন্নতার কারণে আমরা বিভিন্ন ধরনের অরবিটাল পাই, যেসব কারণে আমরা জি ম্যাগ ইফেক্ট দেখতে পাই। অর্থাৎ এর আগে আমরা যেমন দেখেছিলাম যে একটি পরমাণুর বর্ণালীতে আমরা যদি কোনো চৌম্বক ক্ষেত্র স্থাপন করি, তাহলে সেই বর্ণালীটি ছোট ছোট বিভিন্ন ব্যান্ডে ভাগ হয়ে যায়, সেটাই হচ্ছে জি ম্যান ইফেক্ট। এবং এর মান আমরা পেতে পারি এর আগের দুটি কোয়ান্টাম সংখ্যা থেকে। অর্থাৎ কী ধরনের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে পারে তা নির্ভর করবে সেটি কোন প্রাথমিক শক্তি স্তরে আছে এবং কোন সহকারী শক্তি স্তরে আছে। যেমন আমি যদি ধরে নেই n = 2, তাহলে এই 2 এর জন্য আমি পাই l এর মান 0 এবং 1, এবং m এর মান হবে প্রতিটি l এর মানের ধনাত্মক প্রান্ত হতে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যা। এর মানে হচ্ছে যেহেতু l এর মান এখানে আছে 0 এবং n এর আরেকটি আছে 1, তাহলে m এর মান হবে, এই 0 এর জন্য একটাই মান পাওয়া যাবে 0, 1 এর জন্য m এর মান পাওয়া যাবে -1, 0 এবং 1। অর্থাৎ এই l এর মানের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে এই m এর মোট সংখ্যা থেকে আমরা একটি একটি প্রধান শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকতে পারে সেটা আমরা জানতে পারি। l এর মান থেকে কয় ধরনের অরবিটাল থাকতে পারে সেটা জানতে পারি, এবং n এর মান থেকে সেটি কত নম্বর শক্তি স্তর সেটি জানতে পারি। যেমন আমি যদি এটাই ধরে নিই, একটি পরমাণুতে আমি যদি একটি ইলেকট্রনের কথা চিন্তা করি যেটি দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে মোট 2 ধরনের অরবিটাল থাকতে পারে। অর্থাৎ ইলেকট্রনের যে মেঘ আছে সেই মেঘ 2 ধরনের হবে, একটি হচ্ছে এস এবং একটি হচ্ছে পি। এস অরবিটাল হচ্ছে গোলাকৃতির, এবং এখানে ইলেকট্রন মেঘগুলো একটি গোলকের মতো ভাবে অবস্থান করে, এবং এই ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা এখানে এই গোলকের মধ্যে। যেখানে পি অরবিটাল দেখতে হচ্ছে ডাম্বেল আকৃতির। আমরা জানি যে একটি ডাম্বেলের 2টি লোব থাকে, এটি হচ্ছে পি অরবিটাল। এখন এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি যে এই অরবিটালটি একটা পরমাণুর ভিতরে কোন দিকে মুখ করে আছে, বা এর যেই ডাইরেকশন বা এর যে ওরিয়েন্টেশন, আমরা ওরিয়েন্টেশন অর্থাৎ একটি, যেহেতু আমরা জানি এখান থেকে দেখতে পাচ্ছি একটি গোলাকার বা স্ফেরিক্যাল এস অরবিটাল আসলে যেদিকেই মুখ করে থাকুক না কেন তাতে আসলে কোনো পার্থক্য হবে না, কারণ যেহেতু একটি সুষম গোলক, কাজে এটি সব দিকে প্রতিসম। সেই কারণে আমরা কেবলমাত্র একদিকে মুখ করে থাকে এস অরবিটালই পাই। এটাকে যদি আমরা ঘুরিয়েও দেই তাতে এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমি যদি পি অরবিটালটি দেখি, আমি এখানে একটি অ্যাক্সিস কল্পনা করতে পারি, এবং এই অ্যাক্সিসের সাপেক্ষে আমি এই পি অরবিটালটিকে 3 দিকে মুখ করে অবস্থান করতে পারি। একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং আরেকটি হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে আমি যদি এই 3টি অ্যাক্সিস এখানে কল্পনা করি, এটি যদি এক্স অক্ষ হয়, এটি যদি ওয়াই অক্ষ হয়, এবং উপরের দিকে যদি জেড অক্ষ হয়, তাহলে আমি 3 দিকে অবস্থানরত 3টি পি অরবিটাল আঁকতে পারবো।
আমি যদি একসাথে আঁকি তাহলে এই অরবিটালগুলো এমনভাবেই দেখাবে। এর সাথে যদি আমি এস অরবিটালটিও আঁকি তাহলে আমি সবগুলো অরবিটাল এভাবে দেখাতে পারি, যেখানে এই প্রতিটি অরবিটালেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। এবং আমি যদি পি অরবিটালগুলোকে আলাদাভাবে দেখাই তাহলে আমি একটি পাচ্ছি এক্স অক্ষ বরাবর, এর মাঝখানে নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন থাকার সম্ভাবনা কম থাকবে, এদিকে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি থাকবে। যাই হোক, এরপর আমি ওয়াই অক্ষ বরাবর আরেকটি ডাম্বেল শেপড পি অরবিটাল এখানে দেখাতে পারি, এবং আমি জেড অক্ষ বরাবর আরেকটি পি অরবিটাল দেখাতে পারি। এবং এই তিনটি পি অরবিটালকে আমরা পি এক্স, পি ওয়াই এবং পি জেড নামে আখ্যায়িত করে থাকি। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে, আমরা আরেকবার পর্যালোচনা করি। এন দিয়ে আমরা একটি শক্তিস্তর কল্পনা করতে পারি। যেমন এন এর মান যদি 1 হয়, সেখানে এক ধরনের অরবিটাল থাকবে এবং একটি অরবিটালই থাকবে, কারণ এল ইকাল টু 0 জন্য এম ইকাল টু শুধু 0ই পাওয়া যাবে, এবং সেটি হচ্ছে এস অরবিটাল। তাহলে এন ইকাল টু যখন 1 হবে, এন সমান যখন 1 হবে, তখন অরবিটাল সংখ্যা হচ্ছে একটি। এবং আমি যদি একটি পরমাণুকে একটি গ্রাফের মাঝখানে চিন্তা করি, যেখানে মাঝখানে নিউক্লিয়াস, তাহলে এস অরবিটাল হচ্ছে একটি সুষম গোলক প্রথম শক্তি স্তরের জন্য। এবং দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন এর মান 2, এবং এই শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে একটু দূরে অবস্থান করবে। যদিও এদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এমনকি এই প্রথম অরবিটালের ভিতরে পড়তে পারে, কিন্তু আমরা যদি অ্যাভারেজে চিন্তা করি বা গড়ে চিন্তা করি, তাহলে গড়ে সেটি প্রথম এস অরবিটালের তুলনায় এই ইলেকট্রনগুলো গড়ে একটু দূরে অবস্থান করবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমি এস অরবিটালটি কল্পনা করতে পারি আর একটু বড় ব্যাসের, এবং এখানে আমি এল এর মান পাচ্ছি 0 এবং 1। তার মানে হচ্ছে এখানে দুই ধরনের অরবিটাল থাকবে। একটি হচ্ছে এস অরবিটাল, যেটি ইতিমধ্যে এঁকেছি, এটি n ইকুয়াল টু 1 এর জন্য এস, এটি n ইকুয়াল টু 2 এর জন্য এস। এবং এখানে এই এল এর মান 1 এর জন্য এখানে আরও 3 ধরনের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাওয়া যাবে, যার মাধ্যমে আমরা 3টি অরবিটাল এখানে স্থাপন করতে পারবো, যেগুলোকে আমরা, এটি যেহেতু পি অরবিটালের জন্য 1 পাচ্ছি, আমরা এই 3টি অরবিটালকে পি এক্স, পি ওয়াই এবং পি জেড নামে আখ্যায়িত করি। এবং এরা থাকবে এরকম 3টি পি এক্স, পি ওয়াই, এবং উচ্চ শক্তি স্তরে পি এক্স আরও বড় হবে, আরও বড় পরিসরে হবে। বুঝতে পারছি যে আমরা পরমাণুতে যদি ইলেকট্রনের যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আসলে বেশ বিস্তৃত এবং একটু হিজিবিজির মতো হয়ে যায়, কিন্তু ইলেকট্রনগুলো আসলে এভাবেই থাকে বা এভাবে তাদেরকে পাওয়া যায়। চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটি দিয়ে একটি ইলেকট্রনের ঘূর্ণন বোঝানো হয়। আমরা যদি দুটি ইলেকট্রনকে এভাবে ধরে নেই, যাদের প্রধান 3টি কোয়ান্টাম সংখ্যা একই, যেমন আমি ধরে নেই দুটি ইলেকট্রন আছে যারা দ্বিতীয় শক্তি স্তরে আছে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আছে, যাদের এল এর মান হচ্ছে 1, অর্থাৎ এরা পি অরবিটালে আছে, এবং এম এর মান হচ্ছে পি এক্স একটি অরবিটালে আছে। সেক্ষেত্রে আমি যদি দুটি ইলেকট্রনকে একটি অরবিটালে স্থাপন করতে চাই, তাহলে একটি ইলেকট্রনের ঘূর্ণন হতে পারে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটি ইলেকট্রনের ঘূর্ণন হতে পারে ঘড়ির কাঁটার দিকে। এবং এই প্রথম ক্ষেত্রে এটিকে +12, এবং দ্বিতীয় ক্ষেত্রে এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান -12। এবং আমরা যদি দেখি এই দুটি কোয়ান্টাম সংখ্যার পার্থক্য হচ্ছে 1, এবং কোয়ান্টাম ক্ষেত্রে আসলে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যার পার্থক্য হতে হয় অন্ততপক্ষে 1। সে কারণে একটি স্পিন কোয়ান্টাম সংখ্যাকে +12 এবং অপর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে -12 ধরা হয়। তাহলে আমরা এভাবে
4টি কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি পরমাণুর ভিতরে একটি ইলেকট্রনের অবস্থানকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং যেহেতু আমরা অবস্থানকে ব্যাখ্যা করতে পারি, সেহেতু আমরা তাদের শক্তিটাকেও আমরা এখানে নির্দিষ্টভাবে তাদেরকে আরোপিত করতে পারি। অর্থাৎ আমরা জানি আমরা n, l এবং m বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই সবগুলো কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়ান্টাম সংখ্যার যে অবস্থান সেগুলোর শক্তি নির্দিষ্ট। যেমন দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল এবং px অরবিটাল, এই অরবিটালের শক্তি নির্দিষ্ট। সেক্ষেত্রে আমরা যদি এখানে একটি ইলেকট্রন থাকে, আমরা বলে দিতে পারবো যে এই ইলেকট্রনের শক্তি কেমন হবে। কাজে আমরা এই 4টি কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একটি ইলেকট্রনের অবস্থান এবং তার শক্তি আমরা সুস্পষ্টভাবে পরমাণুতে তাকে আরোপিত করতে পারি।